বিচারের যে প্রক্রিয়া চলছে, যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা আসে না হেফাজতে রাখা, বা আমরা দেখলাম সাব জেলও হয়ে গেল ক্যান্টনমেন্টের ভেতরে হুট করে সরকারি আদেশে, বা একদম মানে বিচার প্রক্রিয়া, গ্রেপ্তারি পরোয়ানা জারি 2 দিন আগে আইনের পরিবর্তন, এই যে সব বিষয়গুলো আপনার কাছে কি মনে হচ্ছে না যে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হচ্ছে বা এভাবেই হওয়া উচিত? আপনি কি সেটা মনে করেন না নাকি? মানে একটু সামারি করে যদি না, শুনি। আমার মনে করা না করা না, আমি মনে করি যে সেনাবাহিনী তড়িৎ সাড়া দিয়েছে এখানে। হ্যাঁ। এখানে তাদের তো আমি দেখছি না, গাফলতির ওই অংশ খুব চোখে পড়ছে না। যদি এমন হতো যে তারা হেফাজতে নেয় নাই, যদি এমন হতো যে তারা বলল যে আমরা আমাদের আইনে বিচার করব, এখানে দেব না, এই ধরনের কোনো সাংঘর্ষিক কথা তো আমি শুনিনি। তারা সরকারের আইন অনুযায়ী সরকারকে শ্রদ্ধা জানাচ্ছে। আর যে এই বিশেষ কারাগার যেটা বলছেন, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে, এবং এটা নতুন কিছু না। সরকার যেখানে ইচ্ছা সেখানে কারাগার বানাতে পারে, কারাগার ডিক্লেয়ার করতে পারে। এটাও আমরা 111-এর সময় দেখেছি, দুই নেত্রীর জন্য আলাদা কারাগার ডিক্লেয়ার করা হয়েছিল। যে তারা কিন্তু ওই প্রচলিত কারাগারে ছিলেন না, তারা ডেপুটি স্পিকারের বা স্পিকারের বাসাতেই ছিলেন, সেটাকে কারাগার ঘোষণা করা হয়েছিল। এর আগে এরশাদ আমলে যদি দেখে থাকেন আপনি, দুই নেত্রীকে নানা সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে তো জেলে নেওয়া হয়ে গেছে তা না, তাদেরকে নির্দিষ্ট জায়গায় তাদের বাসাতেই হেফাজত করে রাখা হয়েছিল, তাদের সেখানেই কারাবন্দি করার মতোই তাদেরকে ছিল। তো সরকার চাইলে এটা করতেই পারে। এই জি, কারা সরকার চাইলে নিশ্চয়ই করতে পারে, কিন্তু টিআইবিও করতে কিন্তু পারে, এবং উদ্বেগ এটা জানাচ্ছে আইনেই যে এটা একটা করেছে। এটা তো বৈষম্যমূলক প্রক্রিয়া বেআইনি হচ্ছে। কিছু হয়েছে আমি মনে করছি না। জি, স্পষ্ট। আমি একটু ডক্টর নাহরিন আপনার কাছ থেকেও শুনতে চাই যে আমি আসলে মূল জায়গা যেটি ফোকাস করতে চাই, যে ভারসাম্য রক্ষার কথা সালাউদ্দিন আহমেদ বলছেন, ভারসাম্য না থাকলে সেটা আমরা এফোর্ড করতে পারবো না। এটি কি মনে হচ্ছে, আমাদের কি ভারসাম্য নষ্ট হচ্ছে বা ভারসাম্য কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে যার কারণে এমন বক্তব্য? আপনার আসলে কি মনে হয়? আপনার নিশ্চয়ই মনে আছে 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান আম, সেনাবাহিনীর সদস্যদের সামনে একটা বক্তব্যে বলছিলেন যে মানে পুলিশ, ডিজিএফআই, এনএসআই সবাই আসলে প্যানিকড, নানান রকম দোষারোপ চলছে, গুম খুন ইত্যাদি দোষারোপ চলছে, তদন্ত চলছে। তিনি বলছেন তদন্ত হতে হবে, কিন্তু সেটির জন্য যেন সেনাবাহিনী আন্ডারমাইন্ড না হয়, এবং আন্ডারমাইন্ড হলে কেউ শান্তিতে থাকতে পারবে না, আপনারা শান্তিতে থাকতে পারবেন না, এরকম একটা কথা বলছিলেন। এখন কি আসলে সেই পরিস্থিতি এসে পৌঁছেছে যেখানে সেনাবাহিনী আন্ডারমাইন্ড হচ্ছে? এরকম কি পরিস্থিতি যে কারণে সালাউদ্দিন আহমেদ এটি বলছেন, মানে অনেকগুলো ডট কি মিলছে কিনা? আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জি। সেনাবাহিনীর আন্ডারমাইন্ড হওয়া কি এটা কি আজকে নতুন? গত 15 বছর বা আমি বলবো গত 17 বছর সেনাবাহিনীর মধ্যে একটি প্রতিষ্ঠান, হ্যাঁ, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে সবসময় ভূমিকা রেখেছে এবং কন্ট্রোভার্সির বাইরে ছিল। গত 17 বছর আপনি যদি সেনাবাহিনীর অ্যাক্টিভিটিস গুলো দেখেন, কয়েকজন অফিসারের কথা দেখেন, গুম খুন, ছিনতাই, এগুলোর সাথে সেনাবাহিনী ছিল। ইভেন আপনি যদি এগুলোর বাইরে যেও দেখেন, সেনাবাহিনী একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানেও পরিণত হয়েছিল। সেনাবাহিনীতে তারা ডেভেলপার কোম্পানি বানিয়ে তারা বিল্ডিং বানায়। সেনাবাহিনী আহ অনেক ধরনের বিজনেসের সাথে জড়িত হয়, তাই না? এগুলো তো ভেরি আনইউজুয়াল। মানে পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনীর কোনো আহ মানে ডেভেলপিং কোম্পানি আছে কিনা বা বিল্ডিং বানায় কিনা আমার জানা নাই, বা বিজনেসের সাথে জড়িত কিনা আমার জানা নাই। তাহলে গত 15 থেকে 17 বছর এই যে সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়েছে, এটা তো আজকে মানে সেইটারই একটা ফলাফল, তাই না? আজকে কেন, আগে আপনার মনে আছে আমরা যখন ছোট ছিলাম সেনাবাহিনী রাস্তায় বের হলেই মানুষ সব ভয়ে পালিয়ে যেত, সরে যেত হুম। না? এখন দেখেন সেনাবাহিনী তোমার কনফ্রন্ট করে, তাই না? তার সামনে যে প্রতিবাদ করে, এগুলো কিন্তু আমরা দেখিনি কখনো। তাহলে ভুয়া ভুয়া সেনাবাহিনীকে, স্লোগানও দেয়। হ্যাঁ, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। এবং দেখেন সেনাবাহিনীকে এই যে অবস্থাটায় নিয়ে এসছে, এটা সেনাবাহিনী যে জায়গাটা থাকার কথা, সেনাবাহিনীকে রাজনীতিকরণের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। দেখেন এই সেনাবাহিনী গুম করেছে, তাদের বিচার হচ্ছে, এবং আমি আনিস আলমগীর ভাইয়ের সাথে ওইটা একমত। অনেকেই প্রশ্নটা করছে যে কেন তাদের জন্য আলাদা একটা জেলখানা তৈরি করা হচ্ছে বা তাদেরকে আলাদা এটা অনেক দেশেই হয়, তাই না? রাজনৈতিক বন্দী বলেন বা অনেক ক্ষেত্রে এমন না যে তাদের কোনো প্রিভিলেজ দেওয়া হচ্ছে, বাট যখনই আপনি একটা প্রতিষ্ঠানে থাকবেন বা আপনার একটা সোশ্যাল স্টেটাসটা, তো আপনি যতই এটাকে ইগনোর করতে চান না কেন, সেটার উপর নির্ভর করে কিন্তু জেলেও আপনি এক ধরনের মানে একটা হুম। ক্লাস পান, তাই না? যে আপনি এরকম জেলে থাকতে পারেন। তো এটা তেমন কোনো জটিল বিষয় না। তবে সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে একটা ভারসাম্য, ভারসাম্য তো আসলে আহ বিনষ্ট হচ্ছে। মানে অনেক ক্ষেত্রে, যেমন আমি সবসময় বিশ্বাস করি যে এই যে ইলেকশন, যে আপনি দেখবেন যে অগস্টের পরে আমরা যারা একটু টেলিভিশনে ইলেকশন নিয়ে কথা বলেছি, আমরা হয়ে গেছি মানে অনেক মানুষের দালাল, অনেক রাজনৈতিক দলের দালাল। কিন্তু আমি সবসময় এখন পর্যন্ত বিশ্বাস করি যে আপনি গণতন্ত্র চাইলে ইলেকশন আপনাকে চাইতে হবে। এবং
দেশের এই যে ধরেন সংস্কার, অল্প সংস্কার, বেশি সংস্কার, এগুলো বলে বলে আপনি আমাকে বলেন গত 1 বছরে উল্লেখযোগ্য কোন সংস্কারটা আপনি দেখতে পেয়েছেন? মানে খুব কি বেশি সংস্কার? আমার জীবনে আমি যে সংস্কারটাকে সবচেয়ে বড় বড় প্রাধান্য দিই সেটা হচ্ছে যানজট। আপনি কি দেখেছেন যে কোনো মাত্রায় যানজট কমেছে? আপনি কি মানে এগুলো তো একটা নাগরিকের বেসিক কিছু সংস্কার। তো এগুলো তো আমাদের আশার মধ্যেই ছিল যে যেগুলো সরকারি কোনো পলিটিক্যাল কোনো জায়গাতে যেতে হতো না। আমরা তো সেই সংস্কারগুলোও দেখি নাই। পলিটিক্স এর সংস্কার তো আরো অনেক দূরের কথা। তাহলে এই যে সংস্কার সংস্কার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, আমার তো এখন মনে হয় যে যদি হুম। তখনই 2-3 মাস পর ইলেকশনটা হয়ে যেত, তাহলেই হয়তো আমরা এখন দেখেন এই যে কথাটা বললাম না, যে মানে তুমুল গালি এটা নিচে লেখা হচ্ছে যে হ্যাঁ উনি ক্ষমতার ভাগ চায়, উনি দালালি করছেন না। মানে এই দেশের সমস্যা তো এখন হয়ে গেছে যে আপনি আপনার মনের কথাটা বললেও মানে আপনি দালাল হয়ে যাবেন। এই যে এক কিছু না ধরনের কিছু তো আপনি ট্যাগিং, হবেনই, হয় স্বৈরাচারের দোষর, নয় দালাল, নয় রাজাকার, কিছু না কিছু তো আপনি হবেন। কিছু এবং দেখেন জুলাই পরে কি আমরা এটা ভেবেছিলাম শারমিন আপা যে আমরা এরকম দালাল হয়ে যাবো? আমি তো মনে করেছিলাম যে আমার যেটা মনে হয় সেটা আমি বলতে পারবো, তাই না? সেটা বলতে গিয়ে যেগুলোর ভেতর দিয়ে আমরা যাই, এবং সেনাবাহিনীরও কিন্তু ওই একই অবস্থাই হয়েছে যে সেনাবাহিনী যে ভালো অফিসার নাই তেমন কিন্তু না। বা বাংলাদেশের সেনাবাহিনী অনেক উল্লেখযোগ্য কাজ করেছে, এবং এখন পর্যন্ত আমি মনে করি যে সেনা প্রধানের অনেক ভূমিকা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু জুলাইয়ের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান বলেন, হুম। আপনি সেনাবাহিনীর অবস্থানকে কখনো ছোট করে দেখতে পারবেন না, তাই না? এখানেও তাদের একটা বিরাট ভূমিকা ছিল। তবে ভারসাম্য, মানে যেটা আনিস আলমগীর ভাই একটা কথা বলেছেন যে বিএনপির কথা শুনে মনে হয়েছে যে আনকন্ডিশনাল না। অ্যাকচুয়ালি হুম। পৃথিবীতে ভালোবাসাও কখনো আনকন্ডিশনাল হয় না, তাই না? আর পলিটিক্যাল দলের এক্সপেকটেশন তো আনকন্ডিশনাল হবেই না, কারণ প্রত্যেকটা পলিটিক্যাল দলেরই তার নিজের একটা লক্ষ্য আছে। তো সেটা অবশ্যই কন্ডিশনাল হবে, এবং সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। এবং সালাউদ্দিন সাহেবের যে বক্তব্যটা, তাকেও আমি মনে করি যে এটা এক ধরনের সরকারকে একটু চাপে রাখা, যেটা এই মুহূর্তে প্রত্যেকটা পলিটিক্যাল দল করছে, যে সরকারকে এক ধরনের চাপে রাখার একটা চেষ্টা চলছে। জি। কারণ আপনি এই দেখবেন এই যে সরকারকে সরকারের চাপে রাখার একটা বিশেষ টার্মও আসছে কিনা আমি আসবো একটু, আমি বলবো মানে কোনটা শুনতে চাই। কিন্তু তাহলে ভারসাম্য রক্ষার কথা যেটি সালাউদ্দিন আহমেদ বলছেন, নষ্ট যেন না হয়, সেটা অ্যাফোর্ড করতে পারবো না, মানে আবারও সেই প্রশ্নটা যে ভারসাম্য কি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? সালাউদ্দিন আহমেদ কেন বললেন যে ভারসাম্য যেন নষ্ট না হয়, সুসম্পর্ক যেন নষ্ট না হয়, সেটা এফোর্ড করতে পারবো না? মানে এই যে প্রক্রিয়া চলছে আইসিটি, তাতে কি সেরকম কিছু হচ্ছে?